নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, প্রধান উপদেষ্টার বক্তব্য অনুযায়ী আগামী ডিসেম্বর মাস বা 2026 সালের জুন মাস টার্গেট করে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। স্থানীয় নির্বাচনের ব্যাপারে সরকার তারিখ নির্ধারণ করলে কমিশন নির্বাচনের আয়োজন করবে। সকালে রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম 2025 ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। তিনি আরও বলেন, বিগত সময়ে 18 থেকে 24 লাখ মৃত মানুষ ভুয়া ভোটার তালিকায় ছিল। সেক্ষেত্রে 18 থেকে 24 লাখ মৃত মানুষ ভোটার তালিকা থেকে বাদ যাবে। তিনি বলেন, পর্দার বিষয় নিয়েও অনেক নারী ছবি তুলে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে চায় না। আইনি বাধ্যবাধকতা ছবি ছাড়া ভোটার নিবন্ধন করার সুযোগ নেই। সময়টা এই মুহূর্তে ইলেকশন কমিশনের হাতে নয়, আপনারা জানেন। তবে আমরা একটা মোটামুটি ধারণা পাই মাননীয় প্রধান উপদেষ্টার গত 16 ডিসেম্বরের বক্তব্য থেকে, যে তিনি বলেছেন যে সংস্কার কার্যক্রম যদি সংক্ষিপ্ত আকারে করতে হয়, রাজনৈতিক দলগুলো যদি সেই পর্যায়ে গিয়ে দাঁড়ায়, তাহলে পারে আগামী ডিসেম্বর। আর যদি সংস্কার কার্যক্রমকে আরও একটু এক্সটেন্ডেডভাবে করতে দেওয়া হয়, তাহলে 26 সালের জুন মাসের মধ্যে নির্বাচন করা সম্ভব। আমরা নির্বাচন কমিশন মোটামুটি এই উইন্ডোটাকে ধারণ করে এর প্রথম অংশটাকে, যেহেতু আমাদের প্রস্তুতির ব্যাপার আছে, আমরা আমাদের প্রস্তুতি এগিয়ে নিচ্ছি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সংস্কারের চলমান প্রক্রিয়ার জন্য নির্বাচন আটকে রাখার কারণ নেই। দুপুরে মুন্সিগঞ্জ জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটির সদস্যদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। রিজভী বলেন, অনেক রক্তের বিনিময়ে আজকের রাজনৈতিক পরিবেশ ও অন্তর্বর্তী সরকার, বিক্ষোভ আন্দোলন যাই হোক, গুলি করে হত্যা বন্ধ করতে হবে চিরদিনের জন্য। তিনি বলেন, শেখ হাসিনা ভোটারদের ভোট দিতে দেননি। অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের রোডম্যাপ দিতে হবে, কারণ জনগণের বঞ্চনার দুঃস্বপ্ন যাতে দূর হয়। নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেয়েছে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। দলটির জন্য প্রতীক বরাদ্দ করা হয়েছে ফুলকপি। আসন্ন জাতীয় নির্বাচনে 300 আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতির কথা জানিয়েছেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চান। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসি সচিব আক্তার আহমেদের কাছ থেকে নিবন্ধন গ্রহণ করেন দলটির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চান ও জেনারেল সেক্রেটারি মোহাম্মদ নিজামুল হক নিবন্ধন গ্রহণ করেন। পরে দলটির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চান বলেন, 71-এর স্বাধীনতা ও 2024-এর নতুন বাংলাদেশের চেতনাকে সমন্বয় করে দেশকে এগিয়ে নিতে কাজ করতে হবে। তিনি জানান, 300 আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তারা। তবে প্রয়োজনে কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোটও যেতে পারে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। এতদিন আমরা বিভিন্নভাবে জেলায় থানাগুলো আমরা সংগঠিত করেছি। আমাদের ভিতরে সেই পূর্ণ উচ্ছ্বাসটা ছিল না, আমাদের যেহেতু নিবন্ধন ছিল না। তা আমরা এখন থেকে 300 থানাকে টার্গেট করে, 300 পার্লামেন্ট এরিয়াকে টার্গেট করে আমরা কাজ শুরু করব। তো বেশ কিছু আসনে আমরা ইতিমধ্যে আমাদের প্রার্থী ঠিক করা হয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর বাড্ডা থানায় দায়ের করা হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী আনিসুল হক, দীপু মনি সহ 6 জনের 2 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অপর আসামিরা হলেন সাবেক বিচারপতি মোহাম্মদ শামসুদ্দিন চৌধুরী মানিক, ঢাকা উত্তরের সাবেক মেয়র আতিকুল ইসলাম এবং শ্রমিক লীগ নেতা গোলাম সরোয়ার পিন্টু। দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি.এম. ফারহান ইশতিয়াক শুনানি শেষে এই আদেশ দেন। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন গত বছরের 20 জুলাই বিকেল 3টায় মেরুলপাডার ডিআইটি প্রজেক্টে আসামিরা গুলি চালায়। এলোপাতাড়ি গুলিতে ঘটনাস্থলে নিহত হন অটোরিকশা চালক হাফিজুল শিকদার। এই ঘটনায় 179 জনকে আসামি করে নিহতের বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলার হত্যার বিষয়টাকে আরও অধিকতর তদন্ত করা এবং অন্যান্য আসামিদেরকে চিহ্নিত করা এবং আসামিদের জড়িত থাকার বিষয়টি আরও সুনিশ্চিত করার জন্য তাদের বিরুদ্ধে 5 দিনের রিমান্ড চাওয়া হয়। বিজ্ঞ আদালত তাদের পক্ষে আইনজীবীরা ছিলেন, আইনজীবীরা রিমান্ড বাতিল জামিনে প্রার্থনা করেন। উভয়ের বক্তব্য শোনার পর বিজ্ঞ আদালত 2 দিনের রিমান্ড মঞ্জুর করে তাদেরকে তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করেন। জুনায়েদ আহমেদ পলক, তাকে 58 দিন রিমান্ডে রাখা হয়েছে এবং যাত্রাবাড়ি থানার একটি মামলায় 9/11/2024 তারিখে যখন রিমান্ডে নেওয়া হয়, তখন তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন এবং তাকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয় এবং তিনি তার উচ্চ ডায়াবেটিস এবং তার ব্যাক পেইন এবং নিউমোনিয়াতে ভুগছেন, এরকম একটি রিপোর্ট দেওয়া হয়। আমরা বলেছি যে তার শারীরিক অবস্থা এবং মানসিক অবস্থা বিবেচনা করে রিমান্ড বাতিলের প্রার্থনা করেছি। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে জামিন নামঞ্জুর করেছেন এবং 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। সুলেমান সেলিম, ওনাকে যে ঘটনা দেখানো হচ্ছে
ওনার সংসদ যেই এরিয়াটা সেটা ভিন্ন এলাকার, ওই সময় এই ঘটনার সময় উনি ছিলেন না, এটা 5ই আগস্টের অনেক আগে। তারপরে মাননীয় আদালত বিবেচনা করে এবং সোলেমান সালিমকে আরও কয়েকবার রিমান্ডে নেওয়া হয়েছিল, এই বিবেচনা করে 2 দিন করে পুলিশ রিমান্ড মঞ্জুর করে। সরকারি তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণার দাবিতে পূর্ব ঘোষণা অনুযায়ী গুলশান লিংক রোড অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এতে বন্ধ হয়ে গেছে লিংক রোডের উভয় পাশের সড়কের যান চলাচল। দুপুর 12টা 20 মিনিটের দিকে সড়কের উপর বাঁশ ফেলে অর্ধশতাধিক শিক্ষার্থী যান চলাচল বন্ধ করে দেন। আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। অবরোধ চলাকালীন জরুরি প্রয়োজনে বের হওয়া অ্যাম্বুলেন্স ও রোগী পরিবহনের গাড়ি ছাড়া অন্য কোনো গাড়ি চলতে দেওয়া হবে না। এর আগে গতকাল রাত 11টায় বেলা 11টা থেকে রাত 10টা পর্যন্ত টানা ব্যারিকেড কর্মসূচি পালনের ঘোষণা দেন সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা। তারা জানান, মহাখালী ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, রেলগেট, আমতলী মোড়, গুলশান লিংক রোড এই কর্মসূচির আওতায় থাকবে। এদিকে শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। তিতুমির কলেজের শিক্ষার্থীদেরকেও ধৈর্য ধারণ করার এবং তাদের শিক্ষা জীবন এবং তাদের শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিও সরকার আন্তরিক এবং দায়িত্বশীল। কিন্তু এই মুহূর্তে হয়তো অনেক কিছু করা সম্ভব না, তো জনভোগান্তি না করে আমরা যাতে সেই বিষয়টা মাথায় রাখি, আশা করি সবার জন্য ভালো কিছু হবে। টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে মাওলানা জুবাইরের অনুসারীদের প্রথম পর্বের দ্বিতীয় ধাপের ইজতেমা। সোমবার ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় সুয়ারে নিজামের অনুসারীদের দ্বিতীয় ধাপের ইজতেমা। এতে অংশ নিচ্ছেন সারা দেশের অন্তত 22 জেলার ধর্মপ্রাণ মানুষ। খিত্তায় খিত্তায় ইবাদত বন্দকিতে সময় কাটাচ্ছেন তারা। চলছে দিন পালন ও দাওয়াতি কার্যক্রম নিয়ে আলোচনা। জিকির আশকারে ব্যস্ত বিদেশ থেকে আসা মেহমানরাও। গতকাল রোববার আখেরি মুনাজাতের মধ্য দিয়ে শেষ হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। মুনাজাত পরিচালনা করেন মাওলানা জুবায়ের। আত্মার পরিশুদ্ধির পাশাপাশি সমাজ ও রাষ্ট্রের শান্তি কামনায় ফরিয়াদ জানান কয়েক লাখ মুসল্লি। দ্বিতীয় ধাপের এই ইজতেমা শেষ হবে 5 ফেব্রুয়ারি। এরপর 14 থেকে 16 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সাতপন্থীদের ইজতেমা। দর্শক, এই মুহূর্তে টঙ্গীর ইজতেমা ময়দান থেকে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছেন প্রতিনিধি গোলাম আজাদ। জি, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা জানতে চেয়েছিলেন ইজতেমা পরিস্থিতি নিয়ে, তো আমি এখন এই মুহূর্তে ইজতেমা ময়দানের ভিতরে অবস্থান করছি। তো আমি যদি আপনার মাধ্যমে মাই টিভির দর্শকদের একটু দেখাতে যাই, তো এই পুরো 160 একর যে টঙ্গীর তুরাগতীর ইজতেমা ময়দানটি আছে, এখন এই পুরো ময়দানটি এবারে মুসল্লিদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। তো চতুর্দিকে মুসল্লিরা যার কাজে তারা ব্যস্ত রয়েছে এবং যারা কাজের বাইরে আছেন, বিভিন্ন খিত্তায় অবস্থান করছেন, এই খিত্তায় তারা বিভিন্ন ইমান, আখলাক, বিভিন্ন ধরনের বয়ানের মাধ্যমে তাদের যে দিনী শিক্ষা, সেই শিক্ষাটা নিচ্ছেন এবং সেই শিক্ষাটা নিয়ে তারা তাদের পার্থিব জীবনে তারা বিভিন্ন কাজে লাগাবেন বলে জানিয়েছেন। তো একটি কথা না বললেই না, গতকালকে প্রথম পর্বের প্রথম ভাগে আখিরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে এবং আজকে ফজরের পর থেকে দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। তো এখনও বয়ান শুরু হয়নি। বয়ান বেলা 12টার পরে শুরু হওয়ার কথা রয়েছে, জানিয়েছেন আয়োজক কমিটি। তো এই পর্ব যেটা প্রথম পর্বে দ্বিতীয় ভাগ যেটা শুরু হয়েছে আজকে থেকে 5 ফেব্রুয়ারি আখিরি মোনাজাতের মাধ্যমে সেটা শেষ হবে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে প্রায় 7,500 অধিক আইনশৃঙ্খলা বাহিনী সদস্য এখানে নিয়োজিত রয়েছে, যাতে ইজতেমা ময়দানে মুসল্লিরা এখানে আসতে পারেন এবং ইজতেমা শেষ করে বাড়ি বা গন্তব্যের উদ্দেশ্যে তারা যেতে পারেন। এই ছিল আমার টঙ্গীর তুরাগপাড় ইজতেমা ময়দান থেকে সর্বশেষ তথ্য। আজাদ, আপনাকে ধন্যবাদ। রাজধানী ঢাকাসহ সারা দেশে আজ অনুষ্ঠিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। প্রতি বছর মাঘের শুল্কা পঞ্চমী তিথিতে হয় বাগদেবীর এই আরাধনা। আজকের পঞ্চমী তিথিতে অগণিত ভক্ত বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠার্থে দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করছেন। এজন্য ভক্তরা, বিশেষ করে শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মন্দিরে মন্দিরে সরস্বতী পূজার আয়োজন করে থাকেন। রোববার সকাল 9:44 শুল্কপক্ষের পঞ্চমী তিথি শুরু হয়। সোমবার সকাল 10:27 এ তিথি শেষ হয়। রাজধানী ঢাকায় বিভিন্ন মণ্ডপ, মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানে পূজার আয়োজন হলেও সরস্বতী পূজার প্রধান কেন্দ্র হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠ। বিস্তীর্ণ এই মাঠ জুড়ে সরস্বতী পূজা চমৎকার এক উৎসবে পরিণত হয়। এই পূজাকে ঘিরে ঢাক, ঢোল, কাসর, শঙ্খ ও উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে দেশের বিভিন্ন পূজা মণ্ডপ।
রাজধানীর হাতিরঝিল লেক থেকে এক স্কুল ছাত্রীর গলিত মরদেহ উদ্ধার করেছে দক্ষিণখান থানা পুলিশ। উদ্ধার হওয়া কিশোরীকে 5 জন মিলে সংঘবদ্ধ ধর্ষণ শেষে হত্যার পর বস্তাবন্দি করে মরদেহ গুমের জন্য হাতিরঝিলে ফেলা হয়। এ ঘটনায় 2 রবিন ও রাব্বি নামের 2 যুবককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার 2 যুবক পুলিশকে জানিয়েছেন ওই কিশোরের সঙ্গে অনলাইনের পরিচয়ের সূত্র ধরে মহাখালীর একটি ফ্ল্যাটে ডেকে আনা হয়। এরপর রবিন সহ 5 জন মিলে হাত পা বেঁধে 5 জন মিলে ধর্ষণের পর ওই কিশোরীকে হত্যা করে। রোববার কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। সে দক্ষিণখানের একটি স্কুল 8ম শ্রেণীতে পড়তো। মা বাবার কাছে কেনাকাটার কথা বলে বাইরে বেরিয়েছিল সে। দুপুরে রাজধানীর মিন্টু রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির উত্তরা বিভাগের উপ পুলিশ কমিশনার রনক জাহান। তারা মেয়েটাকে একটা ট্র্যাপে ফেলে ভিকটিমকে, এবং তাকে হচ্ছে আলভি নামে একজন সাসপেক্টের কথা এখানে বলা হয়েছে, আলভির বাসায় তাকে নিয়ে আসার পর তারা হচ্ছে এখানে তাকে হচ্ছে রেপ করে এবং মুখে কাপড় গুজে, এবং এর ফলে সে হচ্ছে তার শ্বাস বন্ধ হয়ে সে ওখানে মৃত্যুবরণ করে। এবারে মাই টিভি বিশেষ। উত্তরাঞ্চলের বিভিন্ন সীমান্ত দিয়ে বানের পানির মতো ঢুকছে ফেন্সিডিল থেকে শুরু করে নেশাজাতীয় বুপ্রনেফ্রিন ইনজেকশন, যা ব্যথানাশক হিসেবে ব্যবহার হলেও এই ইনজেকশন এখন নেশার অন্যতম এক আসক্তির নাম। আসক্তির থাবা থেকে পিছিয়ে নেই ইয়াবা, প্যাথেডিন, হিরোইন ও গাঁজা, যা যুবককে ক্রমান্বয়ে ঠেলে দিচ্ছে অন্ধকার এক ভবিষ্যতের দিকে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে এসব নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক আঞ্চলিক উপদেষ্টা ও স্বাস্থ্য বিশেষজ্ঞ বলছেন মাদক একটি অপমৃত্যুর নাম। রাজীব হোসেনের ক্যামেরায় আবু সাইদপুর বিশেষ রিপোর্ট। মাদকের ভয়াল গ্রাসে গোটা দেশ। উত্তরাঞ্চলের সীমান্তবর্তী এলাকা দিয়ে অবাধে ঢুকছে ফেন্সিডিল থেকে শুরু করে বুপ্রনেফ্রিন ইনজেকশন, যা ব্যথানাশক হিসেবে ব্যবহার হলেও এই ইনজেকশন এখন নেশার অন্যতম এক আসক্তির নাম। পিছিয়ে নেই ইয়াবা, হিরোইন, গাঁজা থেকে শুরু করে সব ধরনের মাদক। আর এমন খবরের বাস্তবতা অনুসন্ধানে রাতে যাত্রা সীমান্ত পথে। যোগাযোগের সূত্র ধরে মাইটিভির কাছে তথ্য আসে ব্যথা উপশমকারী বুপ্রনেফ্রিন ইনজেকশন, যা এখন মাদক হিসেবে ব্যবহার হচ্ছে। এরপর আরেক সীমান্তে যাত্রা। সেখানে ফেন্সিডিলের বড় একটি চালানের ক্রেতা সেজে আমরা দেখতে চাই বস্তাভর্তি ফেন্সিডিল নাকি অন্য কিছু। তবে মোবাইলে ভিডিও ধারণ করতে নিষেধ করলেও ডিলারের কাছে পাঠানোর কথা বলে ভিডিও ধারণ করি, তবে চেহারা না দেখানোর শর্তে রাজি হয় তারা। দাম দরে মিলে যাওয়ায় এরপর ফেন্সিডিলগুলো বস্তাবন্দির পালা। এমন পরিস্থিতি বিশেষ করে রাজশাহী, দিনাজপুর, পার্বতীপুর, হিলি, রংপুর, পঞ্চগড় সহ সীমান্তবর্তী সব এলাকাগুলোতে কতিপয় অসাধু সীমান্ত প্রহরীদের ম্যানেজ করে এসব করছেন তারা। যদিও এসব বিষয় নিয়ে কথা বলতে নারাজ সীমান্ত রক্ষী বাহিনীর সদস্যরা। আর ইয়াবা যেন সবার হাতে নাগালে। অতঃপর রাজশাহীতে র্যাবের জালে আটক হয়ে এভাবেই স্বীকারোক্তি দেন এসব মাদক কারবারিরা। 49 আর ওর কাছে আর কতগুলো আছে মিলে? না স্যার, আমাকে তো এগুলো দিয়েছে না স্যার, আমাকে তো এখন তো ওর কাছে আমি তো যাইতে পারবো না। পৌঁছালে কত টাকা দিবে তোমাকে? 2000। কোমরে কি আছে দেখি, একটু দাঁড়াও। কয়টা বোতল এটা? আর এই ব্যাগে কয়টা আছে? ব্যাগে স্যার আমি জানি না, আমার খালি বললো যে ব্যাগটা লাও, ওই লোক যে লোক পালালো স্যার। কয় টাকা করে বেচো? আমাকে 1150 টাকা করে পাঠানো হয়েছে। কয় বোতল? 50 পিস নিয়ে যাইতে ধরছিলে? হ্যাঁ। সার্বিক এই প্রেক্ষাপটকে কিভাবে দেখছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, আর মাদক নির্মূলে কতটা সজাগ তারা? তবে মাদক নির্মূলে কঠোর বার্তা ও হুঁশিয়ারি ছিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালকের। ভারতের বিভিন্ন পয়েন্ট থেকে বাংলাদেশে ঢুকছে, সে বেনাপোল বলেন বা রাজশাহী বিভিন্ন সীমান্ত এলাকা বলেন, জাতির একটা শত্রু যারা মাদক ব্যবসায়ী করে, তাদের বিরুদ্ধে আমাদের একটা কঠোর অবস্থান, একটা কঠিন বার্তা। যাকে পাবো তাকে ধরবো, তাকে আমরা আইনের মুখোমুখি করবো, বা সাক্ষ্য প্রমাণের মাধ্যমে তার যাতে সর্বোচ্চ শাস্তি হয় সেটি নিশ্চিত করার জন্য আমরা কাজ করে দেবো। মাদক একটি ফুলের মতো সুন্দর জীবনকে যেমন ধ্বংস করে, তেমনি ধীরে ধীরে ঠেলে দেয় মৃত্যুর দিকে। আর তাই পারিবারিকভাবে সচেতন হওয়ার কোনো বিকল্প নেই বলে পরামর্শ দেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক উপদেষ্টা ও এই স্বাস্থ্য বিশেষজ্ঞ। আলটিমেটলি লিভার সিরোসিস হয়ে সাধারণত একটা মাদকাসক্ত রোগী মারা যেতে পারে। আরেকটা হলো
সে ভায়োলেন্ট হয়ে যখন যায় তখন যে কোনো আত্মহত্যা থেকে শুরু করে সে কিন্তু যে কাউকে খুনও করতে পারে, এমন পর্যায়ে সে চলে যেতে পারে। আমাদের দেশে মাদক আসে সাধারণত মিয়ানমার থেকে আর ভারত থেকে, সুতরাং এই দুইটো জায়গা সিল করতে হবে, সোজা কথা। মাদককে না বলুন, আর মাদককে নির্মূল করতে হলে পারিবারিকভাবে যেমন সবাইকে সচেতন হতে হবে, তেমনি যারা এই মাদক নিয়ন্ত্রণের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং সীমান্তরক্ষী বাহিনী রয়েছেন তাদেরকে আরও বেশি সজাগ হতে হবে, এমনটি পরামর্শ দিয়েছেন সচেতন মহল। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে আবু সেতপু, মাই টিভি, ঢাকা। এবারে আমাদের কৃষি। জামালপুরে যমুনার চরাঞ্চলে পরিত্যক্ত জমিতে বাদাম চাষাবাদ করেছেন কৃষকরা। যমুনায় জেগে ওঠা বিস্তীর্ণ চরাঞ্চলে বিনা চীনাবাদাম এর বাম্পার ফলন হয়েছে। ফলন ভালো হওয়ায় পাশাপাশি আশানুরূপ দাম পাওয়ায় কৃষকের মুখে হাসি ফুটেছে। এছাড়াও চাষিদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছে বিনা কৃষি অফিস। প্রতিনিধি শামীম আলমের রিপোর্ট জানাচ্ছেন জুবাইর রহমান। সবুজে মোড়ানো দিগন্ত বিস্তৃত মাঠ। চলতি মৌসুমে জামালপুর জেলায় যমুনার চরাঞ্চলে চাষ করা হয়েছে বাদাম। চরাঞ্চলের উর্বর মাটি বাদাম চাষের জন্য উপযোগী হওয়ায় এখানকার কৃষকরা প্রতিবারই 2 জাতের বাদাম আবাদ করে থাকেন। ভালো ফলন ও দাম নিয়ে সন্তুষ্টির কারণে বাদাম চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। তাই লাভের আশায় এবারও বাদাম চাষ করে স্থানীয় কৃষকরা। বাদামের আবাদ করি, মানে 3 থেকে 4 বিঘা 5 বিঘা মতো আবাদ করি। বাদামের ফসলও মোটামুটি ভালো, খরচ কম। 1 বিঘা জমির মতো আবাদ করছি এবছর, তবে ইনশাল্লাহ লাভই হয়েছে। অনেক দিন ধরে এই চীনা বাদাম করি, বিনার থেকে 8 থেকে 9 বিঘা জমি করে বাদাম করি আমি। ইনশাল্লাহ লাভবান হয়েছে, আমি বাদামের লাভ বেশি। বিনা কর্তৃক উদ্ভাবিত বিনা চীনা বাদাম 4-6 উচ্চ ফলনশীল চীনাবাদামের জাত। বিঘা প্রতি প্রায় 10 মণ ফলন পাওয়া যায়। বিনার এই জাতের চীনাবাদাম আবাদ করে লাভবান হচ্ছেন কৃষকরা। ফলন খুবই ভালো পাচ্ছি, বিঘায় প্রায় 12 থেকে 14 মণ বাদামের ফলন পাওয়া যাচ্ছে। কৃষক খুবই খুশি। এই বিপুল সংখ্যক জমিকে যদি আমরা আমাদের আবাদি জমির আওতায় আনতে পারি তাহলে কিন্তু এটি অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কর্মকর্তারা বলছেন এখানে 2টি জাত, একটি চীনাবাদাম 4 আর একটি চীনাবাদাম 6। এই জাত দুটি বাংলাদেশে জনপ্রিয়। এই বাদামে রোগবালাই কম, তাই ফলন বেশি। ঢাকা শহরে যে সমস্যাগুলো ছিল, বিশেষ করে বাদাম ছোট, তারপর হলো সেলিং পার্সেন্টেজ কম, অর্থাৎ 100 বাদাম ছাড়াইলে কি পরিমাণ দানা পাওয়া যায়, সেটার পরিমাণ কিন্তু আমাদের বিনা চীনাবাদাম চাইলে অনেক বেশি। প্রায় 1 কেজি বাদাম ছাড়াইলে প্রায় 800 গ্রাম পর্যন্ত বাদাম পাওয়া যায়। চলতি মৌসুমে জেলায় 831 হেক্টর জমিতে যমুনার চরাঞ্চলে 2 জাতের বাদাম চাষ করা হয়েছে। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।